প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে একটি বিষয় বলতে চাই, সেটা হলো নির্বাচন। আমাদের দেশে বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, আর্থসামাজিক যে অবস্থা, তার প্রেক্ষিতে দেশের একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল চলছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বা সময়সীমা নেই, তারপরেও আমাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যে আশা ছিল সেটা হলো সংস্কার এবং নির্বাচন, যত দ্রুত সম্ভব নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের তালবাহানা চলছে। তত্ত্বাবধায়ক সরকার অভিজ্ঞতা আমাদের আছে। 90-এ এরশাদ পতনের পর আপনারা জানেন, তখন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল, 90 দিনের মাঝে নির্বাচনও হয়েছিল, নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। তারপর তত্ত্বাবধায়ক সরকার আবার আসে 96-এ, তখনও 90 দিনের তত্ত্বাবধায়ক সরকার ছিল। তারপর আবার যখন 1-11 হয়, সেই সরকারটিও তত্ত্বাবধায়ক সরকার না হলেও সেনা নিয়ন্ত্রিত যে সরকারটি ছিল, সেই সরকার প্রায় 2 বছর শাসন করেছে। এবং 2 বছরের শাসন আমল অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেন। কেউ বলেন অত্যন্ত ভালো সময় ছিল সেই সময়টা, 1-11-এর সময়। অনেকের মুখে শোনা যায় যে 1-11-এর যে প্রায় 2 বছর, সেই 2 বছর ছিল বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যদি বলা যায় দেশে একটি সুন্দর শাসন ব্যবস্থা ছিল, সেটা ছিল, যদিও গণতন্ত্র ছিল অনুপস্থিত। কিন্তু 1-11-এর যে অবস্থা এবং তাদের বিদায়, ওইটা আপনারা সকলেই জানেন, নতুন করে বলার প্রয়োজন নেই। বলছিলাম, এখন আমাদের সময়ের দাবি এবং সেই দাবিটি বিভিন্নভাবেই জোরালো হচ্ছে। নির্বাচনের একটি প্রক্রিয়া শুরু হবে, সেটাই মানুষ আশা করেছিল। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে এক ধরনের তালবাহানা চলছে। তালবাহানাটা এরকম যে নির্বাচনের কথা শুনলেই যেন তাদের গা জ্বলে ওঠে। মানে নির্বাচনের কথা শুনলেই তারা যেন মনে করে, আরে আমাদের ক্ষমতা তো চলে যাচ্ছে, আরে আমরা তো আর ক্ষমতায় থাকতে পারবো না। এই ধরনের একটি মানসিক ব্যাধি অন্তর্বর্তীকালীন সরকারকে পেয়ে বসেছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে নির্বাচন নিয়ে কথোপকথনের যে সমন্বয়হীনতা, তা পরিষ্কার বোঝা যায়। আপনারা জানেন, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি আমাদের এই দুর্দিনে দায়িত্ব নিয়ে আমাদেরকে অনেকাংশেই ক্ষুব্ধ করেছেন। মানুষ অত্যন্ত 5 আগস্ট বিপ্লবের পর মানুষ ডক্টর ইউনূসকে পেয়ে অত্যন্ত পুলকিত হয়েছিল। এখনো বলছি না যে পুলকিত নয়, পুলকিত। কিন্তু একটি বিষয় খুব পরিষ্কার, সেটা হলো নির্বাচন প্রসঙ্গ। সংস্কার তো বটেই, সংস্কারের এজেন্ডা তো ছিলই, কিন্তু এই 8 মাসে কতটুকু সংস্কার আমরা দেখতে পাচ্ছি তা তো আপনারা জানেন। সংস্কার নিয়ে 6টি কমিটি করা হলো, সেই কমিটিগুলির রিপোর্ট এখনো ফাইনালি আসেনি। সেই কমিটি এক ধরনের কালক্ষেপণ করছে এবং যে সংস্কারের আমাদের প্রয়োজন নেই তারা ওইগুলি নিয়ে বাড়াবাড়ি করছে। আর যে সংস্কারটি আমাদের আশু প্রয়োজন, যে সংস্কার করলে পরে আমরা একটি নির্বাচনমুখী হতে পারি, সংস্কারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিও যে নির্ভুল তা আমরা বলতে পারছি না। প্রিয় দর্শক, আপনারা জানেন সংবিধান সংস্কার কমিটি, তারা সংবিধান সংস্কার করবে, বিশাল এক প্রক্রিয়া হাতে নিয়েছে। কিন্তু আসলেই কি একটি অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান পরিবর্তনের এত বিশাল প্রক্রিয়ার প্রয়োজন আছে কিনা? ন্যূনতম ক্রিয়া মাধ্যমে সংবিধানকে সংশোধন করা যায়। ঠিক তেমনি নির্বাচনকে খুব কাছাকাছি আনার একটি প্রক্রিয়া হতে পারে নির্বাচন কমিশনের সংস্কার। আপনারা জানেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন চেতা প্রতিষ্ঠান। সেখানে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ কিছু ইস্যুকে নির্বাচনী সংস্কারের মাঝে এনে নির্বাচনকে তফসিল ঘোষণার মাধ্যমে
নির্বাচনের ঘোষণা দিতে পারে। কিন্তু যেটা বলছিলাম প্রথম থেকে, সেটা হলো যে নির্বাচন কমিশন যতটুক না কাজ করতে পারছে স্বাধীনভাবে, মনে হচ্ছে যেন নির্বাচন কমিশনকেও কাজে একটু ঢিলেমি করলে ভালো হয়, এই ধরনের এক মানসিকতায় নির্বাচন কমিশন অনেকাংশে স্থবির। দ্রুত গতিতে সংস্কার কার্য যে এগিয়ে যাচ্ছে তা নয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন। এরই মাঝে গত পরশুদিন 2 দফায় সেই ডক্টর ইউনূসের নির্বাচন প্রসঙ্গে যে ঘোষণা, তার কিন্তু পরিবর্তন হয়েছে। তিনি প্রথমে বলেছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, গত পরশুদিনের কথা বলছি। এর কিছুক্ষণ পরেই ওনার প্রেস সচিব জানিয়ে দিলেন যে না, ওটা ভুল, নির্বাচনে হবে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। সেটাও তো বলা হচ্ছে না। আমাদের দেশে কিন্তু কখনোই জুনে নির্বাচন হয়নি। সর্বোচ্চ সম্ভবত নির্বাচন মার্চ পর্যন্ত নির্বাচনকে নেওয়া যায়। এই কারণেই বলছি যে মার্চ পর্যন্ত বসন্তকাল, তখন পর্যন্ত নির্বাচন করা যেতে পারে। কিন্তু তারপরেই তো এপ্রিলের পরেই তো সেই কালবৈশাখী, তারপর ওয়েদার সবসময় খারাপ থাকে, তারপর বর্ষাকাল আসছে। তো নির্বাচনের জন্য উপযুক্ত সময় যেটা, সেটা হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কটা মাসের মাঝে নির্বাচন হলে ভালো হয়। এবং অতীতেও আমাদের এই নির্বাচনগুলি কিন্তু এই কটা মাসের ভিতরেই সম্পন্ন হয়েছে। সেই এরশাদ পতনের পর, সেই শেখ হাসিনার 96 ক্ষমতা ছাড়ার পর, 111 আসার পরেও যে নির্বাচন হয়েছে সেটাও তো। নির্বাচনের সুইটেবল টাইমটা, এটা আমাদের দেশের পণ্ডিত হওয়ার দরকার নেই। আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই জানে যে কখন কোন ওয়েদারে নির্বাচন হলে নির্বাচনটা ভালো হয়। তবে সবচেয়ে বড় কথা কি, নির্বাচন আদৌ হবে, কবে হবে, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচন দিতে চায় না তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায়, এ নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে, যথেষ্ট সন্দেহ হচ্ছে। বর্তমান ডক্টর ইউনূস সরকার যদিও বলছেন ডিসেম্বর থেকে জুন, কিন্তু আবার এদিকে অন্য একটি সুরও শোনা যাচ্ছে, এবং সেটা খুব দায়িত্বশীল মহল থেকে। যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ, একটি ভীষণ দায়িত্বশীল ব্যক্তি তিনি, এজ এ স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সিলেটে গিয়ে বলছেন জনগণ নাকি ওনাকে 5 বছর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চায়। এর আগে একজন সমন্বয়ক সার্জিস আলম, তিনিও বলেছেন। আর দেশের বাইরে বসে ইউটিউবার যারা আছে, সরকারকে সমর্থন করছে, উল্টা পাল্টা কথা বলছেন প্রতিদিনই, তরুণ সমাজের মগজ ধুলাইয়ের জন্য তাদের যে অঙ্গভঙ্গি, কথাবার্তা, ভাষা ভয়াবহ, এবং তারা এগুলো কেয়ারও করছে না। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কে 5 বছর দেওয়ার একটা মনস্থির তারা করেই ফেলেছে। মনে হচ্ছে যেন ইউটিউবাররাই দেশ নিয়ন্ত্রণ করে, ইউটিউবারদের উপদেশ নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার চলছে। কিন্তু এটা কি হতে পারে? এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে? যারা ইউটিউব বাইরে থেকে করছে, তো ইউটিউব যারা বাইরে থেকে করছে তারা এত দেশপ্রেমিক, এত যদি তাদের প্রয়োজন হবে দেশ জাতির জন্য, ওরা দেশে যায় না কেন? দেশে যেতে পারে। দেশের বাইরে থেকে অনেক কিছুই বলা যায়, গুজব, মিথ্যাচার, দিনকে রাত, রাতকে দিন, এসব সব কিছুই বানানো যায়। তরুণ প্রজন্মকে মগজ ধোলাই করা যায়, এবং মগজ ধোলাই হচ্ছে। আমাদের যে দেশের বাইরে যে ইউটিউবাররা আছে, তারা উল্টা পাল্টা কথাবার্তা বলে, মিথ্যাচার করে, গুজব চড়িয়ে আমাদের কোমলমতি নতুন প্রজন্মকে ওরা বিভ্রান্ত করছে, এবং সেটা কাজও হচ্ছে। কারণ এর একটা মাত্র কারণ, সেটা হলো যে এই ইউটিউবাররা তাদের একটাই তাদের লাভ, সেটা হলো তাদের ভিউয়ার বাড়বে, তারা পয়সা কামাবে। এই যদি হয় তাদের লাভটা, তো তারা বিভিন্ন পথ অবলম্বন করবেই, গুজব ছড়াবে, উল্টাপাল্টা কথা বলবে, মিথ্যাচার করবে, অঙ্ক করে আপনাকে দেখাবে এই হয়েছে ওই হয়েছে, এই সমস্ত চলছে।
এইগুলি থেকে যদি আমাদের সরকার যদি এগুলি থেকে বেরিয়ে না আসে, সরকার খুদ যদি এই সমস্ত ইউটিউবাররা কি বলল কি না বলল সেটা শুনতে থাকে, তাহলে দেশের পরিস্থিতি যা হওয়ার তাই হচ্ছে, সেটা আরো হয়তো ভয়াবহ হতে পারে। আমরা তো এর অনেক রূপ দেখেছি, হয়তো আরো অন্য ভিন্ন রূপ দেব। যা বলছিলাম প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে, তো নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব তত দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করা উচিত। কারণ রাজনীতিকে নিয়ন্ত্রিত করতে হলে, রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশ পরিচালনার জন্য রাজনীতির কারবারি যারা, তাদেরই প্রয়োজন দেশকে পরিচালনা করা। অন্য কোনো অনির্বাচিত প্রতিষ্ঠান, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হোক আর তত্ত্বাবধায়ক সরকার হোক, তাদের সেটা কাজ না। একটি চিরস্থায়ী গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য প্রতি 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন হবে, সরকার আসবে, সরকার যাবে, এইভাবেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়। তখনই গণতন্ত্রের যে সুবাতাস বা গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ আমরা পেতে চাই, সেটা একমাত্র গণতন্ত্রের মাধ্যমেই হতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তনের মাধ্যমেই সেটা হবে। কিন্তু বর্তমান সরকারের যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেই কথাবার্তা মানুষ এখন সন্দেহ করতে বসছে। আগে কিন্তু এটা ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েই তিনি বলেছিলেন নির্বাচন ডিসেম্বরের ভিতর হবে। তারপর তিনি এটাও বলছেন কম সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, আর একটু বেশি সংস্কার হলে নির্বাচন জুনের ভিতরে। তিনি কিন্তু এও বলছেন যে আপনারা যত যে জানবো আমি থাকবো, আপনারা যখন বলবেন আমার প্রয়োজন নেই আমি চলে যাব। তো উনার যে মানসিকতা, আমারও এখনো আমার বিশ্বাস যে উনি থাকতে চান না, এটাই ধরে নেওয়া যাক। কিন্তু উনি যদি পরবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ইতিহাস গড়তে চান, তাহলে দেশে একটি নির্বাচন দেওয়া একান্ত প্রয়োজন। সেই নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তারাই সরকার গঠন করবে। সেটা হইতে পারে ছাত্রদের নিয়ে যে দল হচ্ছে সেই দল হইতে পারে। নির্বাচনে ইউনাবান্য, নির্বাচনে মানুষ তার অধিকার প্রয়োগ করবে ভোটের মাধ্যমে। সেখানে ইসলামিক দলগুলি ক্ষমতা আসতে পারে, সেখানে বিএনপি ক্ষমতা আসতে পারে। যদিও আমি মনে করি, আমার সেটা ব্যক্তিগত মতামত, দেশের সুষ্ঠু অবাধ নির্বাচন হলে এজ এ বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে হয়তো বিএনপির চান্সটা অনেক বেশি। আওয়ামী লীগ তো এখন পালানোই, তাই আওয়ামী লীগ হয়তো নির্বাচন করবে, নির্বাচন করতে হবে, করা উচিত। কিন্তু সেই আওয়ামী লীগ কতগুলি আসন পেতে পারে। কিন্তু এটাও সত্য, আওয়ামী লীগের অনেক ভোট এখনো রয়েছে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপির ভোট পার্সেন্টেজ হিসেবে যে পরিসংখ্যান আমরা দেখি, তাকে মনে হয় প্রায় সমান সমান। কিন্তু তারপরেও আওয়ামী লীগের যে বদনাম, আওয়ামী লীগ যেভাবে দেশকে এক নৈরাজ্যের মাধ্যমে শোষণ লুণ্ঠন করেছে এবং সে অবশেষে পালিয়ে গেছে, সেই আওয়ামী লীগকে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়তো সময় নেবে। তাই এই নির্বাচনে বিএনপির সম্ভাবনাটা অনেক বেশি। এই কারণেই বলছিলাম যে বিএনপির একটি ভালো অবস্থানে। নতুন দলের প্রতি মানুষের কতটুকু আস্থা, নতুন দল তো মাত্র জন্ম নিয়েছে, এনসিপি ছাত্রদের দল, দল যে কেউ করতে পারে, এটাই গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই দল কতটুকু জনগণের মনে যে তাদের প্রতি আস্থা রাখতে পারে, সেই বিশ্বাস স্থাপন করতে পারবে, সেটাও এই কম সময়ের জন্য সন্দেহ পোষণ করতে হয়। তবে অন্য একটি অঙ্কের কথা আমি বলতে পারি, সেটা হলো যে বর্তমান সরকারে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি এনসিপি ছাত্রদের এই দলকে পরোক্ষ প্রত্যক্ষ যে কোনোভাবে সমর্থন করে, এই কথার অর্থটা এই কারণেই যে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের 2জন উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের কাছ থেকে রয়ে গেছেন। অনেকেই বলছেন সরকারের সঙ্গে এনসিপির একটি সংযোগ রয়েছে, সংযোগকে অস্বীকার করা যায় না। আবার আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হলো সরকারের উপদেষ্টারা এনসিপি নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন, মনে হয় যে তারা তাদের দিকে একটু হেলে আছেন। বিশেষ করে
আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল ইসলাম, তিনি নগ্নভাবে পলিটিক্যাল বক্তব্য দিয়ে যাচ্ছেন। উনার কথা শুনলে মনেই হয় না যে উনি সরকারের মুখপাত্র, মনে হয় যেন তিনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র। এই যদি অবস্থা হয় তো ভবিষ্যৎ নির্বাচন কতটুকু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তা নিয়ে জনগণ সন্দেহ করতেই পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটি এই পর্যন্তই। সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।